কল্পনা করুন ২০৩৩ সাল রাজবাড়ির পাংশায় পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে আছে ২.১ কিলোমিটার দীর্ঘ বিশাল একটি বাঁধ। লোহা, কনক্রিট আর ৩৫,০০০ কোটি টাকার ঘাম দিয়ে গড়া ৭৮টি স্লুইস গেট, রাষ্ট্রীয় উদ্বোধন, ফিতা কাটা বক্তৃতা। কিন্তু বাঁধের পেছনে জমে থাকা পানি দেখলে বুকটা ভারী হয়ে যাবে, কারণ উজান থেকে পানি আসছে না। ফারাক্কার বাঁধ এখনও বন্ধ। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন হয়নি। শুষ্ক মৌসুমে পদ্মায় হাঁটু পানিও নেই। আর ৩৫,০০০ কোটি টাকার সেই বিশাল ব্যারেজটি দাঁড়িয়ে আছে একটি শুকনো নদীর বুকে নিঃসঙ্গ দানব হয়ে। এই দৃশ্যকল্পটা কি অতিরঞ্জিত? বিশেষজ্ঞরা বলছেন না, এটা ঘটার সবচেয়ে সম্ভাবনাময় পরিণতি, যদি এখনই সতর্ক না হওয়া হয়। পদ্মা ব্যারেজের স্বপ্ন ৬০ বছরের পুরনো। বিএনপি আমলে ২৫ বছর আগে প্রথম উদ্যোগ। আওয়ামী লীগের ব-দ্বীপ পরিকল্পনা ২০১০তেও উল্লেখ। বারবার একনিকে উঠেছে, পাশ হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় উঠেছে, পাশ হয়নি। অবশেষে গত ১৩ মে ২০২৬ পাশ হল। প্রকল্পের বিবরণ চমকপ্রদ। রাজবাড়ির পাংশা উপজেলায় পদ্মার বুকে ২.১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ, সাথে ৭৮টি রেগুলেটর গেট, ১৩৬ কিলোমিটার নদী পুনরুদ্ধার পরিকল্পনা, ১৩৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন। পুরো প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি পদ্ধতিতে। কাজ শুরু এই বছরের জুলাই থেকে, শেষ ২০৩৩ সালের জুনে। সরকার বলছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ ৪টি বিভাগের ১৯টি জেলার ৬.৫ কোটি মানুষ উপকৃত হবে। দেশের ৩৭% কৃষি জমির পানির সমস্যার সমাধান হবে। ৫টি মৃত নদী পুনরুজ্জীবিত হবে। সুন্দরবনের লবণাক্ততা কমবে। শুনতে অসাধারণ, কিন্তু এই প্রকল্পের ভিত্তিতে আছে একটি মৌলিক প্রশ্ন। যে প্রশ্নের সৎ উত্তর না দিলে ৩৫,০০০ কোটি টাকা সত্যিই জলে যেতে পারে। সেই প্রশ্নটি হলো, উপর থেকে পানি না আসলে নিচের বাঁধ দিয়ে কি হবে? ১৯৭৫ সাল ভারত চালু করল ফারাক্কা ব্যারেজ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে। উদ্দেশ্য সরল, গঙ্গার পানি হুগলি নদীতে ঢেলে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা। পরিণতি ভয়াবহ। শুষ্ক মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসে স্বাভাবিকভাবে পদ্মায় যে পানি আসত, তার বড় অংশ এখন হুগলিতে চলে যায়, বাংলাদেশে আসে না। ৫০ বছরের ক্ষতির হিসাব দেখুন। পদ্মায় পলি প্রবাহ কমেছে ২০%। রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে ১২৫ ফুট নিচে। গড়াই, মধুমতি, কুমার, চন্দনা, বড়াল একে একে শুকিয়ে গেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ হুমকিতে। সুন্দরবনের নদীতে লবণাক্ততা বেড়েছে, মিঠা পানির প্রবাহ কমেছে। এটা শুধু পরিবেশের ক্ষতি নয়, কোটি কোটি মানুষের জীবন জীবিকার ক্ষতি। কৃষক ফসল ফলাতে পারছেন না, জেলে মাছ পাচ্ছেন না, শহরে বিশুদ্ধ পানির সংকট। আর এখন প্রশ্ন হচ্ছে, এই মূল সমস্যা অর্থাৎ ফারাক্কায় আটকে যাওয়া পানির সমস্যার সমাধান না করে শুধু নিচে একটি ব্যারেজ বানালে কি লাভ হবে? এই মুহূর্তে বাংলাদেশের সামনে যে সংকটটা সবচেয়ে জরুরি, সেটা পদ্মা ব্যারেজ নয়, সেটা হলো এই বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। ১৯৯৬ সালে দশকের পর দশক আন্দোলনের পর মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ সহ বাংলাদেশ এই চুক্তিটি আদায় করেছিল। ভারতের প্রধানমন্ত্রী দেব গৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরের চুক্তিতে বলা হয়েছিল, শুষ্ক মৌসুমে নির্দিষ্ট ফর্মুলায় পানি ভাগ হবে। বাংলাদেশ ন্যূনতম ৩৫,০০০ কিউসেক পানি পাবে। চুক্তি মোতাবেক পানি পুরোপুরি পাওয়া না গেলেও গত ৩০ বছরে একটি কাঠামো ছিল। এখন সেই কাঠামো উঠে যাচ্ছে। চুক্তি নবায়নের আলোচনা থমকে আছে। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে আলোচনার টেবিলই গরম নেই। এবং চুক্তি শেষ হয়ে গেলে ভারত শুষ্ক মৌসুমে যেটুকু পানি এখন দিচ্ছে, সেটুকুও দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। ফলাফল কি হবে? যে পদ্মা এখন শীতকালে হাঁটু পানিতে নেমে আসে, সেই পদ্মা তখন সম্পূর্ণ মরে যেতে পারে। এই বাস্তবতায় দাঁড়িয়ে ৩৫,০০০ কোটি টাকার ব্যারেজ বানানো মানে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে, বৃষ্টির ভেতরে পড়ছে, আর আমরা ঘরের মেঝেতে সুন্দর টাইলস বসাচ্ছি। জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান এবং এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোতে লিখেছেন, এই প্রকল্প অপচয়মূলক ও ক্ষতিকর। প্রথম পরিণতি, উজানে নতুন বন্যা ও পাড় ভাঙন। ব্যারেজ দিয়ে পানির গতি আটকালে সেই পানিতে ভেসে আসা পলি ব্যারেজের পেছনে জমবে। ব্যারেজের সামনেও একই ঘটনা। পানির গতি কমলে পলির নিচে বসে নদীর তলদেশ উঁচু হতে থাকবে। ফলাফল, অল্প পানিতেই নদী উপচে বন্যা হবে। পাংশা থেকে রাজশাহী পর্যন্ত ১৪৫ কিলোমিটার এলাকায় বন্যা ও পাড় ভাঙন এখনের চেয়ে অনেক বেশি তীব্র হতে পারে। এই একই ঘটনা ফারাক্কায় হয়েছে।
ফারাক্কার কারণে উজানে বিহারের পাটনা পর্যন্ত গঙ্গার তলদেশ 20 ফুট উঁচু হয়ে গেছে। বিহারে বন্যা এখন আগের চেয়ে অনেক বেশি, এতটাই বেশি যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে ফারাক্কা ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন পর্যন্ত হয়েছিল। আমরা যদি পদ্মায় একই ধরনের বাঁধ দেই, একই ধরনের পরিণতি কি ঠেকানো যাবে? ব্যারেজ দিয়ে পানি দক্ষিণ পশ্চিমে টেনে নেওয়া হলে মধ্যাঞ্চল ও মেঘনা মোহনায় পানির প্রবাহ কমবে। মেঘনার মোহনা দিয়ে সমুদ্রের লবণাক্ততা আরও গভীরে ঢুকবে। আড়িয়াল খাঁ সহ বহু নদী শুকিয়ে যেতে পারে। আরও গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মূল নদীর ধারায় পদ্মা, যমুনা ও মেঘনার সংমিশ্রণে যে বিশাল প্রবাহ তৈরি হয়, সেটাই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম নৌপথের ভিত্তি। যমুনায় শুষ্ক মৌসুমে পানিই আসে না। পদ্মার পানি যদি ব্যারেজে আটকে দক্ষিণ পশ্চিমে যায়, তাহলে মেঘনা ছাড়া আর কিছুই থাকবে না। মধ্যাঞ্চলের ছোট ছোট নদীগুলো শুকিয়ে যাবে। এক জায়গায় সমস্যা কমাতে গিয়ে আরেক জায়গায় নতুন সংকট। তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ পরিণতি, বাংলাদেশ তার কূটনৈতিক অস্ত্র হারাবে। এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হয়ে গেলে ভারত বলবে, তোমাদের দক্ষিণ পশ্চিমের পানির সমস্যা তো তোমরাই সমাধান করে নিয়েছ, তাহলে ফারাক্কা নিয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনার কি দরকার? মানে বাংলাদেশ যে কূটনৈতিক চাপ দিয়ে গঙ্গার ন্যায্য হিস্সা দাবি করে আসছে, সেই চাপের মূল ভিত্তিটাই দুর্বল হয়ে যাবে। অধ্যাপক নজরুল ইসলাম উল্লেখ করেছেন, ভারত এই ব্যারেজ প্রকল্পের ব্যাপারে অত্যন্ত উৎসাহী। এই তথ্যটি বাংলাদেশের জন্য একটি সতর্ক সংকেত। যে দেশ আপনার মূল সমস্যার সমাধান না করে একটি বিকল্প ব্যবস্থা নিয়ে উৎসাহী, সে দেশের উৎসাহ কার স্বার্থে? পরিবেশ সংগঠন বাপা ও বেন একটি সহজ উদাহরণ তুলে ধরেছে। রাজশাহীর চারঘাটে বড়াল নদীর মুখে 1984 সালে একটি স্লুইস গেট তৈরি করা হয়েছিল। সেই গেটের কারণে গঙ্গার পানি আটকে ছিল, বড়াল নদ মরে যাচ্ছিল 40 বছর ধরে। গত বছর সেই গেট আংশিকভাবে খুলে দেওয়া হলো এবং 40 বছর পর বড়ালে পানি ফিরে এলো। কোনো মেগা প্রকল্প নয়, কোনো হাজার কোটি টাকার ব্যারেজ নয়, শুধু একটি গেট খুলে দেওয়া। বাপা বলছে, বাংলাদেশের ভেতরে অনেক নদীর মুখে এরকম অপ্রয়োজনীয় বা পুরনো বাঁধ ও স্লুইস গেট আছে। সেগুলো সরিয়ে দিলে অনেক কম খরচে অনেক বেশি নদী বাঁচানো যাবে। অর্থাৎ 35,000 কোটি টাকা খরচ করার আগে বাংলাদেশের ভেতরের বাধাগুলো সরানোর চেষ্টা করা হয়েছে কি? আন্তর্জাতিক আইনে অভিন্ন নদীর পানি বণ্টনে দুটি মূল নীতি আছে। প্রথমটি ইকুইটেবল ইউটিলাইজেশন বা ন্যায্য ব্যবহারের নীতি। একটি নদী যত দেশের মধ্য দিয়ে রয়েছে, প্রতিটি দেশের সেই পানিতে সমান অধিকার আছে। দ্বিতীয়টি নো হার্ম বা ক্ষতি না করার নীতি। উজানের দেশ এমন কিছু করতে পারবে না যার কারণে ভাটির দেশের ক্ষতি হয়। এই দুটি নীতি জাতিসংঘ 1997 সালে একটি আন্তর্জাতিক চুক্তিতে ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশনে লিপিবদ্ধ করেছে। সমস্যা হলো, ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি দুটি এখন আন্তর্জাতিক প্রথাগত আইনের অংশ। স্বাক্ষর না করলেও মানার বাধ্যবাধকতা আছে, কিন্তু ভারত মানছে না। ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত সুস্পষ্টভাবে নো হার্ম নীতি লঙ্ঘন করছে। শুধু ফারাক্কা নয়, বাংলাদেশে প্রবেশ করা 54টি নদীর বেশিরভাগের উজানে ভারত বাঁধ দিয়েছে। তিস্তায় 6টি জায়গায় বাঁধ দিয়ে পুরো পানি সরিয়ে নিচ্ছে। শীতকালে বাংলাদেশের তিস্তা মরুভূমি, বর্ষায় বন্যা। এই বাস্তবতায় বাংলাদেশের কূটনৈতিক চাপ বাড়ানোর দরকার ছিল। পদ্মা ব্যারেজ করে সেই চাপ কমানো হলে এটা বাংলাদেশের জন্য একটি কৌশলগত পরাজয়। বিশেষজ্ঞরা বলছেন না যে পদ্মা ব্যারেজ বানানো উচিত নয়, তারা বলছেন সঠিক ক্রমে কাজটা করা উচিত ছিল। সঠিক ক্রমটি হতো, প্রথমে যে কোনো মূল্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন করে ডিসেম্বরের আগেই পানির প্রবাহ নিশ্চিত করো। দ্বিতীয়ত, পাংশা থেকে রাজশাহী পর্যন্ত পদ্মার মূল অংশ খনন করো। দুই পাশে শক্ত বাঁধ দাও, যাতে চুক্তি না হলেও বর্ষার পানি বেশি পরিমাণে ধরে রাখা যায়। তৃতীয়ত, নদীর ভেতরের অপ্রয়োজনীয় বাঁধ ও স্লুইস গেট সরিয়ে দাও। বড়ালের মতো অনেক নদী কম খরচে বাঁচবে। চতুর্থত, তারপর ব্যারেজ বানাও, যাতে সেই নিশ্চিত হওয়া পানির সর্বোচ্চ ব্যবহার করা যায়। এখন ক্রমটা উল্টো হয়েছে। চুক্তি নেই, আলোচনা নেই, আর 35,000 কোটি টাকার ব্যারেজ মাঠে নামছে। পরিবেশ সংগঠন বাপা ও বেন বলছে, এত বড় প্রকল্পে পর্যাপ্ত সমীক্ষা ছাড়াই যাওয়াটা হঠকারিতা। এর পরিবেশগত প্রভাব মূল্যায়ন কোথায়? নদী বিশেষজ্ঞদের সাথে কি যথেষ্ট পরামর্শ হয়েছে? তাহলে কি 35,000 কোটি টাকা অপচয় হবে? উত্তরটি সরল নয়। দক্ষিণ পশ্চিমের কোটি মানুষের পানির সমস্যা বাস্তব। 5টি মৃত নদীর কান্না বাস্তব। সুন্দরবনের লবণাক্ততার বিপদ বাস্তব। এই সমস্যাগুলোর জন্য কিছু একটা করতে হবে, এটা সত্য। কিন্তু 35,000 কোটি টাকার ব্যারেজ যদি হয় এবং একই সময়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন না হয়, ফারাক্কার সমস্যার সমাধান না হয়, তাহলে এই বিশাল বিনিয়োগ তার পূর্ণ সুফল দেবে না। উপরন্তু ভারত এই ব্যারেজকে ব্যবহার করবে ফারাক্কা আলোচনা থেকে সরে যাওয়ার অজুহাত হিসেবে এবং 30
বছরের কূটনৈতিক লড়াইয়ের ফলে পাওয়া সেই গঙ্গা পানি বন্টন চুক্তি, যেটা এবছর ডিসেম্বরেই শেষ হচ্ছে, সেটা নবায়নের সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে। মওলানা ভাসানী 1976 সালে লং মার্চ করেছিলেন পদ্মার পানির জন্য। লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিল। 20 বছর লড়াই করে 1996 সালে চুক্তি হয়েছিল। সেই চুক্তি এই বছর শেষ হচ্ছে এবং বাংলাদেশ এখন কূটনৈতিক টেবিলে জোর দেওয়ার বদলে 35,000 কোটি টাকার ব্যারেজের নকশা আঁকছে। ইতিহাস যদি কথা বলতে পারত, সে হয়তো জিজ্ঞেস করত আগে কোনটা জরুরি ছিল। সেই প্রশ্নের উত্তর এখনো ভাসছে বাতাসে, পদ্মার শুকনো বালুচরের ওপর দিয়ে।